নমস্কার, আপনারা শুনছেন মিস্ট্রি হাউস। আজ শুনবেন রেবেকা রোয়ান হোর্সের লেখা আই অ্যান্ড টুথ গল্প অবলম্বনে দিব্যদৃষ্টি। একটা গোটা গল্পের বই পড়ে শুধুমাত্র এই একটা গল্প পেয়েছি যেটা আমার চ্যানেলে আনার মতো। গল্পটিতে রয়েছে ভাই বোনের একটা সুন্দর সম্পর্ক, সেই সাথে রয়েছে ভয় আর রয়েছে দারুণ একটা রহস্য। আশা করি গল্পটি আপনাদেরকেও প্রভাবিত করবে। গল্পটি পুরো শোনার অনুরোধ রইল, আর যদি হাতে সময় থাকে তাহলে গল্প শেষে জানাবেন আপনাদের কীরকম লাগলো, আর কি গল্প আপনি শুনতে পছন্দ করেন সেটাও জানাবেন। গল্পের সাজেশনও দিতে পারেন কমেন্টে। বেশ, এবার আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প, রেবেকা রোয়ান হোর্সের লেখা দিব্যদৃষ্টি। ফার্স্ট ক্লাস এখন আর আগের মতো দারুণ নেই। নিজেকে খানিক সান্ত্বনা দেবার খাতিরে জেলডা কতটা ভাবল মনে মনে। তার পাশের সিটে বসে থাকা অপরিচিত লোকটা এক নাগারে মুখ খুলে নাক ডেকে চলেছে, ফলে তার জঘন্য দেখতে দাঁতগুলো দেখা যাচ্ছে ভালো করে। অন্যদিকে ওর ভাই অ্যাটিকাস নিশ্চিন্তে একা বসে রয়েছে এক কোণে। অ্যাটিকাসের উচ্চতা যেহেতু 6 ফুট 4 ইঞ্চি, তাই জেলডা তাতে কিছু খারাপ মনে করল না। তার ভাইয়ের পা ছড়ানোর জন্য অতিরিক্ত জায়গার প্রয়োজন। জেলডা লক্ষ্য করল ফ্লাইট অ্যাটেন্ডেন্টটি ফার্স্ট ক্লাসের কক্ষ জুড়ে ঘুরে বেড়াচ্ছে। প্রতিটা সিটে গিয়ে গিয়ে খাবার বিলি করছে সে, কিন্তু এগুলো তো সব মুখরোচক খাবার। ওর মনে পড়ে যায় যখন এর আগে ও আর অ্যাটিকাস ফার্স্ট ক্লাসে গিয়েছিল, তখন ওদের কাটলারি সহ সঠিক ধরনের খাবার পরিবেশন করা হয়েছিল। জেলডা যদিও সেই খাবার খায়নি, কিন্তু স্মৃতিটা তার মনে আছে, অন্তত মর্যাদা বোধ ছিল সেখানে। যাই হোক, ওদের দুই ভাই বোনের কাজের প্রশংসা আগে বেশ করা হতো দেশ জুড়ে। যখনই কোনো মানুষ অতিপ্রাকৃতিক কিছুর কবলে পড়ত, তখন ডাক পড়ত জেলডার মতো একজন হান্টারের। সে তখন পরিবর্তে যেটা খুশি চাইতে পারত। এইরকম অতিপ্রাকৃতিক সমস্যার থেকে মুক্তি করায় বহু বড়লোক মানুষ প্রচুর পরিমাণ টাকা পয়সা উপহার দিত ওদেরকে। একবার একজন গলফ খেলোয়াড় তার প্রাক্তন স্ত্রীকে গুলি করে বসে, কিন্তু সে মহিলা কিছুতেই মারা যাচ্ছিল না। তখন লোকটা ঘাবড়ে যায় এবং আরও কয়েকবার গুলি চালিয়ে দেয় মহিলার উপর, কিন্তু তবুও প্রতিবার মহিলা একটা জম্বির মতো উঠে দাঁড়াচ্ছিল। তখন সেই লোকটা ভয় পেয়ে ফোন লাগায় হটলাইনে। কাঁদতে কাঁদতে সে জানায় যদি তার প্রাক্তন স্ত্রী নড়াচড়া করা বন্ধ করে, তাহলে সে পুলিশের কাছে গিয়ে সবকিছু স্বীকার করে নেবে। জেলডা সেই বিষয়টা খুবই দক্ষতার সাথে হাতে নিয়েছিল। সে লোকটাকে বলে মাথা ঠান্ডা রাখতে। তারা রাত হওয়ার আগেই ওখানে পৌঁছে যাবে। ওরা আসা অবধি সে যেন নিজের প্রাক্তন স্ত্রীকে ঘরে তালা বন্ধ করে রাখে। সেই লোকটাই ওদের ফার্স্ট ক্লাসের টিকিট কেটে দিয়েছিল। কিন্তু শেষমেশ কাজের কাজ কিছুই হয়নি, কারণ সেই গাধা লোকটা ওর কথা না শুনে, ওদের জন্য অপেক্ষা না করে নিজে ইন্টারনেট ঘেটে পাকামি মারতে গিয়েছিল। সে ভেবেছিল মৃতের শরীরে নুন ছেটালে কাজ হয়ে যাবে, কিন্তু প্রত্যেক হান্টার জানে যে আসল কাজ দেবে কবরস্থানের মাটি ব্যবহার করলে। নিজের দোষের ফলস্বরূপ তাকে তার মাথাটা খোয়াতে হয়েছিল, খেয়ে ফেলা হয়েছিল সেটা। কিন্তু ফেস ইটারদের শিকার করাটা তাদের লাইনে ঠিক পড়ে না। তবে বেশিরভাগ দানবরা মূলত এই একই ধরনের হয়। ওদের ডাক পড়ে যখন কোনো প্রেতাত্মার মুক্তির প্রয়োজন, অথবা জলে থাকা কোনো ভূত রেগে রয়েছে কোনো কৃষকের উপর, কিংবা কোনো পোল্টারগেস্ট জিনিসপত্র ছোড়াছুড়ি করে উপদ্রব শুরু করেছে। তবে টিকটক ইউজাররা সেবার গলফ খেলোয়াড়টার বেলায় ভুল উপদেশ দিয়ে থাকলেও অন্যান্য ক্ষেত্রে তারা বেশিরভাগ সময় সঠিক প্রমাণিত হয়। এই বিষয়টা আজকাল একটু বেশিই দেখা যাচ্ছে। মানুষেরা ভূত প্রেতের থেকে ইন্টারনেট দেখে নিজেরাই তার সমাধান খুঁজে বার করছে। কিছু কিছু ইউটিউব চ্যানেল পুরনো কায়দায় ভূত স্বীকার করার ভিডিও বানিয়ে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। একসময় এরকম কাজের জন্য প্রয়োজন ছিল বিশেষ দক্ষতার, কিন্তু সেটা এখন যে কোনো মানুষই করে ফেলছে। আর কতক্ষণ লাগবে? অ্যাটিকাস তার কান থেকে হেডফোনটা সরিয়ে জিজ্ঞেস করল। ঠিক এই সময় মাথার উপরে স্পিকারটা শব্দ করে উঠল। সেখানে ঘোষণা করা হলো শীঘ্রই প্লেন ল্যান্ড করতে চলেছে। অ্যাটিকাস তার দিদির দিকে তাকিয়ে চোখ টেপে, যেন সে জানত এই উত্তরটাই আসতে চলেছে। হয়তো সে জানত
সে ছোটবেলা থেকেই এমন অনেক কিছু দেখতে পারে যেটা অন্যরা পারে না। ওদের মা এটাকে বলতেন দৃষ্টি। তিনি বলতেন এটা অ্যাটিকাসের মধ্যে বংশানুক্রমে এসেছে। তাদের বংশে প্রতি প্রজন্মে কেউ না কেউ এরকম ক্ষমতা নিয়ে জন্মায় যেটার সাহায্যে তারা অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করতে পারে। কারণ দানব প্রজাতি নতুন কিছু নয়। ট্যাক্সি আর হোটেল বুক করেছিস তো? জিজ্ঞেস করে অ্যাটিকাস। হ্যাঁ হ্যাঁ, দুটোই। জানিস তো আমার সব মনে থাকে। হ্যাঁ জানি দিদি, স্নেহমাখা কণ্ঠে বলল সে। তা এবার আমরা কোথায় যাচ্ছি? এটা হলো টিপিক্যাল অ্যাটিকাস। সে নিজের টিকিটের দিকে তাকানোর কোনো রকম প্রচেষ্টাই দেখালো না। সেখানে স্পষ্ট লেখা আছে ডালাস। ওর মা বলতো এর কারণ হচ্ছে অ্যাটিকাস একই সময়ে দুটো জগতে বিরাজ করে, আমাদের এবং ওদের জগতে। ফলে তারা সাধারণ মানুষদের মতো সমস্ত কিছু মাথায় রাখতে পারে না, যেমন নিয়মিত খাওয়া দাওয়া এবং কোথায় রয়েছে সেটা মনে রাখা। এই কাজটা হলো জেল্ডার, তার ছোট ভাইয়ের খেয়াল রাখা। শুধুমাত্র দিব্য দৃষ্টিটাই ওদের পরিবারের একমাত্র ক্ষমতা নয়, কারণ যেখানে আলো রয়েছে সেখানে একই মাত্রায় অন্ধকারও রয়েছে। ওদের প্লেন তখন মেঘ চিরে এগিয়ে চলেছিল। ওদের টিকিটে ডালাস লেখা আছে বটে, কিন্তু ওদের গন্তব্য আরেকটু পশ্চিমে। প্লেন থেকে নেমে শীঘ্রই দেখা গেল খোলা আকাশের নিচ দিয়ে জেল্ডা গাড়ি চালিয়ে এগিয়ে চলেছে। সূর্য অস্ত যাবার দরুন আকাশের রং রক্তরাঙা লাল হয়ে উঠেছে। অন্ধকার নামার সাথে সাথে রাস্তার আলোগুলো জ্বলে উঠতে শুরু করলো। সেই সাথে শুরু হলো মেঘের পুরপুর আর তারপর বৃষ্টি। যতক্ষণে ওদের গাড়ি এসে উঠল গ্রামের রাস্তায়, তখন চারদিক একেবারে অন্ধকার হয়ে গিয়েছে। এলাকাটা একেবারে খালি। জেলটা এতটা খালি জায়গা এর আগে কখনো দেখেনি। বৃষ্টির নিচ দিয়ে গাড়ি চালিয়ে জিপিএস অনুসরণ করে ওরা এগিয়ে চলল। একের পর এক ছোট ছোট শহর পার হচ্ছিল ওরা। প্রতিটা শহরে একটা করে ট্রাফিক লাইট রয়েছে। এইরকম শ্মশানের মতো শহর এর আগে সে কখনো দেখে। জেল্ডা ভাবছিল এখানে হয়তো পুলিশদের অন্তত দেখতে পাবে, কিন্তু কিছু নিয়ন আলো সাইন ছাড়া আর কিছুই চোখে পড়ল না। এইভাবে 1 ঘন্টা কেটে গেল। গাড়িটা এবার উঠে এসেছে একটা বড় এবড়ো খেবড়ো রাস্তায়। গাড়ির ঝাঁকুনিতে জেল্ডার দাঁতের সাথে দাঁত ঠেকে যাচ্ছিল বারবার। এমন সময় আকাশ চিরে উদয় হলো বিদ্যুতের এক রেখা। সেই আলোতেও দেখতে পেল দূরের পুরনো খামার বাড়িটা। সেটা দেখে মনে হচ্ছিল কোনো পেইন্টিং থেকে বাস্তবে উঠে আসা এক বাড়ি। 3 তলা বাড়িটা পুরোটা কাঠের তৈরি। আকাশে আবার বিদ্যুৎ চমকাতে জেল্ডার চোখে পড়ল দূরে একটা পুরনো ট্র্যাক্টর দাঁড় করানো রয়েছে। পুরোপুরি এক ভুতুড়ে পরিবেশ। বিড়বিড় করে জেল্ডা। এই ঝোড়ো আবহাওয়া, সেই সাথে ঘন অন্ধকার এবং এমন এক জায়গা যেটা এর আগে সে কখনো দেখেনি, সব মিলিয়ে মনে হচ্ছে তার দুঃস্বপ্ন যেন বাস্তবে পরিণত হয়েছে। সে থাকে ক্যালিফোর্নিয়াতে। ফাঁকা এলাকার পরিবর্তে সে সূর্যের আলো এবং মানুষের কোলাহলের সাথেই সে বেশি অভ্যস্ত। এই কাজটা আমরা যে কি করতে নিয়েছিলাম। কারণ বিনা পয়সায় বেঁচে থাকা যায় না, বলল অ্যাটিকাস। আর বিনা পয়সায় মরতেও চাই না। হেসে ফেলে ওর ভাই। আশেপাশে নজর বোলায় সে। বাড়িটার কাছে যত তারা এগিয়ে চলেছে, অ্যাটিকাসের মধ্যেকার সচেতনতা বেড়ে চলেছে যেন। প্লেনের মধ্যে সেই ঘুমন্ত ছেলেটা এখন যেন অদৃশ্য হয়ে গিয়েছে। সেখান থেকে এখন বেরিয়ে আসছে সত্যিকারের অ্যাটিকাস। কিছু ফিল করছিস নাকি? জেল্ডা জানতে চায়। তার অস্বস্তি বোধ হচ্ছে, তবে এই ভালো যে অ্যাটিকাস তার সাথে রয়েছে। সে বিপদ আঁচ করার কাজটা করবে আর জেল্ডা করবে লড়াই করার কাজটা। কি জানি, ঠিক বুঝতে পারছি না। হয়তো তোর এনার্জি এতে বাধা সৃষ্টি করছে। আচ্ছা, যখন আমাদের ক্লায়েন্টের সাথে দেখা হবে তখন তুই একটু হেঁটে আসিস। আমার একটু ফাঁকা জায়গার প্রয়োজন হবে মনে হচ্ছে। জেলটা তাকালো সামনের দিকে বিস্তৃত অন্ধকার ছাওয়া ফাঁকা জমিটার দিকে। অ্যাটিকাস মুচকি হেসে বলল, কিরে ভয় পাচ্ছিস? এখানে চেঁচালে কেউ শুনতে পাবে না তোকে। এই, এসব কথা বলিস না। কিন্তু কথাটা তো সত্যি। সত্যের মাকে গুলি মারি। আমি যদি তোকে না চিনতাম তাহলে আমি ভাবতাম তুই ভয় পাচ্ছিস। মাথা ঝাঁকিয়ে হতাশ কণ্ঠে বলল অ্যাটিকাস। অ্যাটিকাস নেমে এলো গাড়ি থেকে। জেল্ডা কিছু প্রতিক্রিয়া দেখানোর আগেই দেখলো তার ভাই যথারীতি বাড়ির সদরের সিঁড়ির কাছে পৌঁছে গিয়েছে। সেও এগোলো এবার তার পিছনে। নিজের হুডিটা
মাথায় চাপিয়ে নিল। তারপর কাঁদা পথ ধরে হেঁটে চলল সে। যতক্ষণে সে অ্যাটিকাসের কাছে পৌঁছেছে তখন অ্যাটিকাস দরজায় ধাক্কা মারছে। তাদের বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। কালো একজোড়া চোখ দরজার ওপাশ থেকে চাইল জেলডার দিকে। হঠাৎ করেই জেলডা বুঝতে পারল কাদা মাখা পোশাক আর এলোমেলো চুলে তাকে জঘন্য দেখাচ্ছে। মিস্টার ওয়াশিংটন। দ্বিধা মিশ্রিত কণ্ঠে জানতে চাইল জেলডা। ওদের ক্লায়েন্টটিকে দেখতে কিন্তু যথাযথ লাগছে, ঠিক জেলডার বিপরীত। ওনার চুল সুন্দর করে আঁচড়ান, সেই সাথে তার পরনের লাল ড্রেসটিতে এই আবহাওয়ার ছোঁয়া মাত্র লাগেনি। তোমাদের 2 ঘন্টা আগে আসার কথা ছিল, বললেন ভদ্রলোক। হ্যাঁ, আমাদের আসতে একটু দেরি হয়ে গেল। ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বলল জেলডা। আর এদিকে বৃষ্টিটাও থামছে না। আমি খাবার সাজিয়ে রেখেছি টেবিলে, ভেজা জ্যাকেটগুলো খুলে এখানে রেখে দাও। আর দয়া করে জুতো পায়ে ভিতরে ঢুকবে না, আমি ঘরে কাদা দিতে চাই না। ওয়াশিংটন তাদের ডাইনিং রুমে নিয়ে যাওয়ার আগে জেলডা যতটা পারল নিজেকে ঝেড়ে পুছে নিল। টেবিলের উপর একটা পাত্র রাখা আছে, সেখানে লাল মটর এবং তার উপর চর্বির আস্তরণ। পাশে একটা প্লেটে সাজিয়ে রাখা রয়েছে পাউরুটি, যেখান থেকে মাখনের গন্ধ ভেসে আসছে। যদিও জেলডা এসব খেতে বেশ পছন্দ করে, তাও সে প্রত্যাখ্যান করল, কিন্তু অ্যাটিকাস তা করল না। এতটা লম্বা হওয়ার দরুন তার সবসময় খিদে পায়, আর জেলডা জানে তার ভাই বিনা পয়সায় খাবারে কখনো না করে না। ওয়াশিংটন দেখলেন অ্যাটিকাস তার থালা খাবারে ভরিয়ে ফেলেছে। হালকা একটা স্বস্তির হাসি তার মুখের কোণে দেখা দিল। হয়তো তার নিজের রান্নার প্রতি গর্ববোধ হচ্ছে, কিন্তু সেই হাসিতে এমন কিছু ছিল যেটা দেখে জেলডার অস্বস্তি হয়। ওয়াশিংটন দেখলেন জেলডা তার দিকেই তাকিয়ে। সেই দেখে ভদ্রলোক ভুরু উচালেন। জেলডা একজন প্রফেশনাল, সে চায় না যার কাজ সে হাতে নিয়েছে যে তাকে টাকা দেবে তাকে অসম্মান করতে। তাই সে হাসল এবং মুখ ঘুরিয়ে নিল অন্যদিকে। তখন তার চোখে পড়ল পুতুলগুলো। 4 দিক জুড়ে সেগুলো রয়েছে। বুক কেসে রয়েছে, একটা ক্যাবিনেটের মধ্যে রয়েছে এবং মেন্টাল পিসের উপরেও রয়েছে। সেগুলো বেশিরভাগ পোর্সেলিনের তৈরি, কিন্তু কিছু কাগজের পুতুলও রয়েছে এবং কিছু পুরনো প্লাস্টিকের তৈরি পুতুলও রয়েছে। আপনি কি সংগ্রহ করতে পছন্দ করেন? জানতে চাইল জেলডা। চেষ্টা করল ভদ্রতা বজায় রাখার। তার মনের মধ্যে পুরনো একটা ছবি ফুটে ওঠে, ফলে সে না চাইতেও কাঁপুনি দিয়ে ওঠে তার। যদিও সে শক্তপোক্ত শরীরের একজন তুখর শিকারী, তাও যখন একবার দেখা কথা বলা পুতুল, বিশাল সাইজের কুঠারি এবং সেই দিয়ে মানুষ কেটে ফেলার দৃশ্যগুলো তার মনে পড়ল, তখন ভয় পেলে তাকেই বা কী করে দোষ দেওয়া যায়। আমি তৈরি করি, সংগ্রহ করি না, এই দুটো বিষয়ের মধ্যে পার্থক্য রয়েছে, বললেন ভদ্রলোক। খানিকটা যেন অপমানিত লাগলো তাকে। সবুজ রঙের একটা প্যাকেট থেকে উনি একটা মেন্থল সিগারেট বের করে জ্বালালেন। এই ঘরের মধ্যে কোথা থেকে পা টিপে হাঁটার শব্দ শোনা গেল, আর ওরা দেখতে পেল একটা বাচ্চা মেয়েকে। বোধহয় তার বয়স 6 কি 7 বছর হবে। সাদা রঙের ফ্রক আর লেগিংস পরে রয়েছে সে। তার পায়ে রয়েছে পুরনো ধাঁচের জুতো, যেগুলো শোল ধাতু দিয়ে বানানো হতো। ফলে মেয়েটাকে পা টেনে টেনে হাঁটতে হচ্ছে, কিন্তু তবুও সে হেঁটে চলে এলো ওয়াশিংটনের কাছে। জেলডা মেয়েটার উদ্দেশ্যে হাত নাড়ল। মেয়েটাও একটু লাজুকভাবে হাত নাড়ায়। তোমাকে কি বলেছিলাম, তীক্ষ্ণ কণ্ঠে বললেন ওয়াশিংটন। মেয়েটার হাত ধরে একটা টান মারেন তিনি। এখন যাও, আর আমি না বলা পর্যন্ত আসবে না। মেয়েটা তার মাথা নিচু করে যে পথে এসেছিল সেই পথে ফিরে যায়। ও থাকলে আমাদের অসুবিধা হতো না, জেলডা বলল। মনে মনে রাগ অনুভব করল সে। ওয়াশিংটন ধোয়া ছাড়তে ছাড়তে বললেন, সেটা আমি জানি, কিন্তু ওকে এখন এগুলো শিখতে হবে। তাই আমাকে আমার কাজ শেখাতে এসো না, আর আমিও তোমাদের কাজ শেখাতে যাব না। কথা শেষে মুখে হাসি ফোটালেন তিনি। ঘরে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল, শুধু শোনা গেল অ্যাটিকাসের থালা চামচের শব্দ। জেলডা টাকা এবং নিজের পেশার কথা মনে করে কিছু বলল না, যদিও বিষয়টায় তার খারাপ লেগেছে। অবশেষে কথা বললেন ওয়াশিংটন। আমার ঠাকুমা আমায় তোমাদের পরিবারের বিষয়ে বলেছিলেন, কালো জাদুতে পারদর্শী। আমার ঠাকুমা গাছগাছালি থেকে ওষুধ বানাতেন এবং এলাকার মানুষদের সাহায্য করতেন।
কিন্তু তোমাদের কাজের তুলনায় সেটা কিছুই না। লোকেরা বলে তাদের শক্তি এখন তোমাদের রক্তে রয়েছে। একটা দীর্ঘশ্বাস ছাড়লেন তিনি। তুমি সত্যিই খাবে না? না স্যার। ওয়াশিংটন চোখ কুচকালেন। তার হাতের সিগারেটের ছাই গিয়ে পড়ল মেঝেতে। সবাই বলে তোমাদের একজনের মধ্যে দিব্য দৃষ্টি রয়েছে। আশা করি সেই কথাটা যেন সত্যি হয়, কারণ অনেক টাকা আমি খরচ করছি তোমাদের উপর। জেলডা তার গলা পরিষ্কার করে বলল। টাকার কথা থেকে মনে এলো, ওয়াশিংটন নিজের পোশাকে হাত ঢুকিয়ে বের করে আনলেন একটা মোটা সোটা এনভেলপ। সেটা দেখিয়ে উনি বললেন, তোমাদের কাজ শেষ হলে এটা পাবে তোমরা। আবার সেটা ঢুকিয়ে নিলেন নিজের পকেটে। আসলে আপনি ফোনে আমাদের বলেননি কী রকমের সাহায্যের প্রয়োজন আপনার। তোমাদের কাছে তো দিব্য দৃষ্টি রয়েছে, তাহলে তোমরাই বলো আমাকে। জেলটা তার ভাইয়ের দিকে তাকায়। ওয়াশিংটনও তাকালো অ্যাটিকাসের দিকে। আচ্ছা, তাহলে তুমি হলে সেই। বলো শুনি, কি দেখতে পাচ্ছ? অ্যাটিকাস থমকে যায়। তার হাতে ধরা চামচটা তখন প্রায় তার মুখ অবধি পৌঁছে গিয়েছিল। সে এবার সোজা হয়ে বসে। তারপর সে জেলটার দিকে তাকিয়ে মাথা নাড়ে। বিষয়টা এইভাবে কাজ করে না। যদি অসুবিধে না থাকে তাহলে আমাদের বলুন ব্যাপারটা কি। ওয়াশিংটন তাকালেন অ্যাটিকাসের দিকে। বাইরের ওই ভুট্টা খেতে, ওখানেই আমি প্রথম পাখিগুলোকে খুঁজে পাই। তখন ভেবেছিলাম কোনো জন্তু বা সেরকম কিছু পাগলা হয়ে গিয়েছে, কিন্তু পরিস্থিতি এরপর আরও খারাপ হয়ে গেল। খারাপ? এরপর সেটা ধরলো বিড়ালগুলোকে, এবং তারপর তার চেয়েও বড় কিছুকে। আমি মাঝে মাঝে ওটার শব্দ শুনতে পাই রাতে। ওর চিৎকার কানে আসে আমার। চিৎকার? আপনি নিশ্চিত ওটা কোনো কুকুর বা শিয়াল নয়? ওনার চোখ আবার কুঁচকে যায়। শেয়ালের তুলনায় ওটা অনেক বড়, আর এদিকে গত 50 বছরে আমি কোনো কুকুর দেখিনি। অনেক বড়? আপনি দেখেছেন ওটাকে? টেবিলে পড়ে যাওয়া সিগারেটের ছাইগুলো ঝেড়ে ফেললেন তিনি। কিছু একটা তো আছে বাইরে। তাহলে বাইরে গিয়ে আমি আবার দেখে আসি, বলল জেলডা। তবে সত্যি বলতে গেলে এই রাতের বেলা সে ওই ভুট্টার খেতে একা যেতে চায় না। তবে এর ফলে অ্যাটিকাস একা থাকার সময়টাও পেয়ে যাবে। খোকা, তোমাকে তো ক্লান্ত দেখাচ্ছে। সিগারেটটা ফেলে দিয়ে বললেন ওয়াশিংটন। উপরতলায় তোমাদের জন্য বিছানা করা আছে। জেলডা অবাক হয়। না না, আমার সেটা তুমি বাইরে গিয়ে দেখে আসা পর্যন্ত ওকে একটু বিশ্রাম নিতে দাও। আর তাছাড়া এই গ্রামের একমাত্র হোটেলটাও এতক্ষণে ভর্তি হয়ে গিয়েছে। জেলডা অ্যাটিকাসের দিকে চাইল। বড় বড় হাই তুলছে তার ভাই, চোখও ঢুলছে তার। সত্যি তাকে ক্লান্ত দেখাচ্ছে, কিছুটা ফ্যাকাশেও। ঠিক আছে, যতক্ষণ আমি দেখছি ততক্ষণ। অবশেষে বলল জেলডা। ওয়াশিংটন ওদের নিয়ে চললেন সিঁড়ি ধরে উপরে গেস্ট বেডরুমে। সেখানে দেখার মতো কিছু নেই। দেওয়ালে হলুদ রঙের ওয়ালপেপার এবং মেঝেতে জায়গায় জায়গায় ফাটল ধরেছে। ছোট দুটো বিছানার উপর পাট করে রাখা আছে একটা করে চাদর। ছাদের উপরের বৃষ্টি পড়ার শব্দ জেলডার কানে আসছিল। তুমি কি বাইরে যাচ্ছ? বাইরের দিকে দেখিয়ে জানতে চাইলেন ওয়াশিংটন। হ্যাঁ স্যার, এই জন্যই তো আপনি আমাদের ভাড়া করেছেন। এটুকু বৃষ্টি আমায় আটকাতে পারবে না। কাদা পায়ে যেন ভিতরে ঢুকে এসো না। এইসব পরিষ্কার করতে আমি চাই না। বলে তিনি চলে গেলেন সেখান থেকে। জেলডা সেখানে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। কি জিনিস মাইরি! বিড়বিড় করল সে। সে ফিরে তাকায় অ্যাটিকাসের দিকে। সে ততক্ষণে লেপটে গিয়েছে বিছানার সাগর। চাদরটা ওর পা ঢাকতে পারেনি। জেলডা চিন্তা হয় ওর ভাইকে নিয়ে। ঠিক আছিস তো? জিজ্ঞাসা করল। একটু শরীর খারাপ লাগছে। তোর ওইসব খাবার খাওয়া উচিত হয়নি। ভদ্রতার খাতিরে খেয়েছিলাম। খিদে চোটে খেয়েছিলিস? মাথা ঝাঁকিয়ে বলল জেলডা। আচ্ছা, নিচের তলায় কিছু দেখেছিলিস নাকি? শুধু পুতুল। ভূতুরে, তাই না? ওসব আমি নিজের বাড়িতে রাখতেই পারবো না। কিন্তু বোধহয় গ্রামের লোকগুলো এরমটাই। হতে পারে এরা আমাদের থেকে আলাদা, বলল জেলডা। এই সময় বাইরে বিদ্যুৎ চমকে ওঠে এবং জেলডা এগিয়ে যায় জানলার দিকে। পর্দা সরিয়ে সে একবার তাকায় ক্ষেতের দিকে। তারপর একটা দীর্ঘশ্বাস ছাড়ে। কিছু একটা রয়েছে সেখানে, চার পায়ে হাঁটছে সেটা। এই সময় আবার বিদ্যুৎ চমকালো, কিন্তু এবার আর কিছু চোখে পড়ল না ও। কিন্তু ও নিশ্চিত কিছু একটা সে ওখানে দেখেছে। মাথা ঝাঁকিয়ে চিন্তাটা মন থেকে দূর করার চেষ্টা করে জেলডা। মনকে বোঝায় ওটা হয়তো কোনো শিয়াল হবে। আমি বাইরে আছি। ওখানে দাঁড়িয়েই কথাটা বলল সে। ওয়াশিংটন কিছু একটা ব্যাপার বলছে না আমাদের।
আর বাচ্চাটার সাথে ওভাবে কথা বলাটা আমার ঠিক পছন্দ হয়নি। আমি বাইরে গেলে তুই একটু আশেপাশে লক্ষ্য রাখতে পারবি ভাই? প্রশ্নের উত্তরে শুধু কানে এলো নাক ডাকার শব্দ। বাইরের জমি একেবারে ভেজা এবং কাদায় পরিপূর্ণ। জেল্ডার মনে হলো এখানে এসে বোধহয় ভুল করেছে সে অভ্যস্ত শহুরে পরিবেশে, ফলে কোনো মলের মধ্যে জম্বিদের লড়াই করার তুলনায় গ্রামের এই অন্ধকার যেন বেশি ভীতিকর। জেল্ডা খানিক নাড়াচাড়া করার পর অবশেষে ফ্ল্যাশ লাইটটা জ্বালাতে পারল। সেটা নিচের দিকে তাক করে ওর নজরে পড়ল একটা মুখ। শেট! ঘাবড়ে যায় জেল্ডা, কিন্তু ওটা ছিল সেই বাচ্চা মেয়েটা যাকে সে ডিনারের সময় দেখেছিল। মেয়েটা বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে রয়েছে, তার কাপড় চোপড় থেকে জল ঝরছে টপ টপ করে। তাকে দেখে ক্লান্ত মনে হচ্ছে। তুমি এখানে কি করছো? জানতে চায় জেল্ডা, চেষ্টা করছে শান্ত থাকার। তোমার তো এখন ভিতরে থাকা উচিত, না হলে সর্দি লেগে যাবে। মেয়েটা মুখ খুলে তাকিয়ে রইল ওর দিকে। তোমার দাদু জানতে পারলে কিন্তু খুব রাগ করবেন, বলল জেল্ডা। তার মনে পড়ে গেল ডিনারের সময় উনি মেয়েটাকে কিভাবে বকা দিয়েছিলেন। তাই ও চাইল না মেয়েটাকে আবার ওখানে ফিরিয়ে দিতে। মেয়েটা মাথা নাড়িয়ে জেল্ডাকে কাছে আসার ইঙ্গিত করল। অদ্ভুত রকমের অনুভূতি হলো জেল্ডার। অ্যাটিকাসের মতো সে তেমন কিছু অনুভব করতে পারে না, তবে মাঝে মধ্যে সেও বুঝতে পারে কিছু তো ঠিক নেই। তোমার নাম কি? কোনো জবাব এলো না। হতে পারে মেয়েটা কথা বলতে পারে না। জেল্ডা দীর্ঘশ্বাস ছাড়ে। সে জানে মেয়েটাকে তার সঙ্গে নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না, হয়তো সেটা বিপজ্জনক হতে পারে। কিন্তু তার কেন জানি মনে হলো এই বাচ্চা মেয়েটা ঠিক সাধারণ নয়। হয়তো সে কিছু জানে, এমন কিছু যেটা সে বলতে পারবে না কিন্তু দেখাতে পারবে। জেল্ডা আরও একবার তাকালো বাড়িটার দিকে, তারপর নিজের হুডিটা খুলে সেটা জড়িয়ে দিল মেয়েটার গায়ে। চেনটাও লাগিয়ে দিল সেটার, তারপর হাসল। তাহলে এবার যাওয়া যাক বন্ধু, হয়তো তুমি আমাকে সাহায্য করতে পারবে। সে মেয়েটাকে আগে আগে হাঁটতে দিল। তারা হেঁটে চলল উঁচু ফসলগুলোর মধ্যে দিয়ে, এবং ততক্ষণ হেঁটে চলল যতক্ষণ না চলে গেল দৃষ্টির বাইরে। শুধু বৃষ্টি করার শব্দ ছাড়া আর কিছুই কানে আসছিল না ওদের। কিন্তু ঠিক তখনই জেল্ডার নাকে এলো একটা গন্ধ, মৃতের গন্ধ। মেয়েটা আঙুল দিয়ে ইশারা করলো একদিকে। ইঙ্গিতটা অনুসরণ করে জেল্ডা সেদিকে নিজের ফ্ল্যাশ লাইটটা তাক করে। একটু ঝুঁকে দাঁড়ায় সে। মেয়েটা তার ঠিক পাশেই। সামনে তাকাতে জেল্ডা বুঝে পায় না সে কি দেখছে। সেখানে মাংসখণ্ড ছড়াছড়ি হয়ে পড়ে রয়েছে, এবং সেই সাথে পালু, তার সাথে কিছু হাড় গরু। এখনও সেগুলো উষ্ণ। জেল্ডা ঢোক গেলে খানিক খিদে পেয়েছে তার। খিদে? পাশে থাকা মেয়েটা কথা বলে ওঠে। মেয়েটার গলা শুনে জেল্ডা প্রায় লাফিয়ে উঠেছিল। নিজেকে সামলাতে একটু সময় লাগলো। ও, তাহলে তুমি কথা বলতে পারো? কিন্তু বাচ্চাটার দৃষ্টি তখন শুধু মরে পড়ে থাকা প্রাণীটার দিকে। জেল্ডা বুঝলো মেয়েটা আর কথা বলবে না। কারো নিশ্চয়ই খুব খিদে পেয়েছে, কিন্তু আমরা এসে পড়ায় তার খাওয়ায় ব্যাঘাত পড়েছে। অর্থাৎ সেটা যাই হোক না কেন, কাছাকাছি রয়েছে। মন দিয়ে শোনার চেষ্টা করলো জেল্ডা, কিন্তু বৃষ্টির শব্দ ছাড়া আর কিছুই কানে এলো না। সেই সাথে মরা জীবটার গন্ধ এতে বাধার সৃষ্টি করছে। জেল্ডা জানে আজ রাতে আর কিছুই সে এখানে খুঁজে পাবে না। চলো ভিতরে যাওয়া যাক, বলল সে। বাড়ি ফেরার পথে বাচ্চাটাকে সে তার কাছাকাছিই রাখল। সে প্রায় নিশ্চিত যে ওয়াশিংটনের কথা ভুল, এগুলো কোনো সাধারণ জন্তু জানোয়ারেরই কাজ, কিন্তু তবুও ও সচেতন রইল। বাগান পেরিয়ে ওরা যখন বারান্দায় এসে উঠল, তখন জেল্ডার মনে হলো কেউ যেন ওদের উপর নজর রাখছে। সে নিচের দিকে তাকাতে দেখতে পেল বাচ্চা মেয়েটা তাকিয়ে আছে ওর দিকে। ভিতরে যাও। পোর্চের দিকে ইশারা করলো জেল্ডা। আর তোমার দাদুকে এই ব্যাপারে কিছু বলবে না, না হলে উনি রেগে যাবে। মেয়েটা জেল্ডাকে হুডিটা ফিরিয়ে দেয় এবং চলে যায় ভিতরে। জেল্ডা বাড়িতে প্রবেশ করার আগে শেষবারের মতো তাকায় ভুট্টার ক্ষেতের দিকে। বাড়ির ভিতরের সবকটা আলো নেভানো। বাচ্চা মেয়েটাকেও আর দেখা যাচ্ছে না। জেল্ডা নিঃশব্দে বেডরুমের দরজাটা খুলল। অ্যাটিকাস! ফিসফিসিয়ে ডাক দিল সে। ছেলেটা এখনো ঘুমোচ্ছে, তাই ও ঠিক করলো এখন আর ডাকবে না। এইসব নিয়ে সকালেও কথা বলা যাবে।
একটা খারাপ স্বপ্ন দেখে জেলটার ঘুমটা ভেঙে যায়। নিজের ফোন চেক করতে দেখে ভোর হয়ে গেছে, কিন্তু বৃষ্টির ফলে বাইরে এখনো অন্ধকার। সে ভাবলো আবার ঘুমিয়ে পড়বে, কিন্তু বুঝলো বেশ খিদে পেয়েছে ওর। ফলে স্বপ্ন দেখে এখন আর পেট ভরবে না। সে ঠিক করলো সকলের জেগে ওঠার আগে ও দোকানে গিয়ে আবার ফিরে আসবে। তার এখন প্রয়োজন দড়ি আর কিছু কাঠ, যাতে করে সে ভুট্টার ক্ষেতের উপর ফাঁদ পাততে পারে। সেই ক্ষেতে যাই থাকুক, তাকে সে ধরবে। ওয়াশিংটনে এতে খুশি হবে, তারপর তাকে টাকা দেবে এবং ওরা সোজা চলে যাবে নিজেদের বাড়ি। ব্যাস, এটুকুই সে চায়। তার 1 ঘন্টা লাগে ওখানে পৌঁছাতে। সেখানে পৌঁছে সে একটা কার্ড নিয়ে তার যাবতীয় দরকারি জিনিসপত্রগুলো দিয়ে সেটা ভরতে আরম্ভ করলো। দাম চোকানোর সময় ক্যাশিয়ারটি বলল, তোমাকে এখানে এর আগে কখনো দেখিনি। আমি এখানে বেড়াতে এসেছি। জেলডা জবাব দেয়। ও আচ্ছা, কোথা থেকে আসছো? জেলডা প্রথমে ভাবলো প্রশ্নটা সে এড়িয়ে যাবে, তারপর ঠিক করলো দেখা যাক এর থেকে কোনো তথ্য বের করা যায় কিনা। যদি সেই জঙ্গলি জানোয়ারটার ব্যাপারে তার ধারণা ভুল হয়, তবে ওয়াশিংটনকে সাহায্য করার জন্য সেই তথ্যগুলোর দরকার পড়বে তার। মিস্টার ওয়াশিংটন, উনি শহরের থেকে দূরে একটু ভেতর দিকে থাকেন। হ্যাঁ, আমি ওনাকে চিনি। ডোনাল্ড আর আমি একই স্কুলে পড়াশোনা করেছিলাম। ডোনাল্ড? তাহলে এই হলো ওনার নাম। লোকটা দীর্ঘশ্বাস ছাড়ে। হ্যাঁ, ওই পরিবারের উপর দিয়ে বহু দুঃখজনক ঘটনা ঘটেছে। যেমন? লোকটা একটু ঝুঁকে আসে। ওর বাবার অদ্ভুতভাবে মৃত্যু ঘটে। শেরিফ বলেছিলেন উনি নাকি ঘুমের মধ্যেই মারা যান, কিন্তু সকলেই জানতো লোকটা ওনার স্ত্রীর উপর অত্যাচার করতেন। আর এসব যখন ওর ঠাকুমা জানতে পারেন। তাহলে খুন হয়েছিল? জেলটার মনে পড়ে যায় ডোনাল্ড তার ঠাকুমাকে নিয়ে কি বলেছিল। সেটা মনে পড়তে হাসি পায় তার। ওর নিজের মাও বলতেন, যখন আইন বাজে পুরুষ মানুষদের হাত থেকে তোমায় সাহায্য করবে না, তখন নিজেরটা নিজেকেই দেখে নিতে হয়। লোকটা নিজের হাত ছড়িয়ে বলল, তবে এসব এখন অতীত, এবং ডোনাল্ড এর পরে থেমে যায়। সে এরপর হয়ে উঠেছিল একজন গুরুত্বপূর্ণ মানুষে। সে নিজের পুতুলগুলো নিয়ে সারা বিশ্ব ঘুরে বেরিয়েছে। সে আমাদের এই ছোট্ট জায়গাটাকে জগতের সামনে তুলে ধরেছে। সে আবার নিজের আঙুল দিয়ে ইশারা করল পিছনে টাঙানো একটা ছবির দিকে। জেলটা দেখল সেখানে বেশ কয়েকজন জনপ্রিয় মানুষদের সাথে রয়েছেন ডোনাল্ড ওয়াশিংটন। তার হাতে ধরা রয়েছে তার তৈরি পুতুল। এখন সে তার বাড়িতে একাই থাকে। ওয়েল, ওনার মেয়েও তো রয়েছেন। জেলডা কথাটা বলল ঠিকই, কিন্তু ওই বাচ্চাটা ওয়াশিংটনের মেয়ে হবার জন্য অনেকটাই ছোট। ওনার মেয়ে আর এখন ওনার সাথে কথা বলে না, বিশেষ করে ওই অ্যাক্সিডেন্টটার পর। দুঃখের সাথেই বলছি, আসলে সেই ঘটনার জন্য মেয়েটা ডোনাল্ডকেই দায়ী করেছিল। জেলডা বিষয়টা বুঝতে পারে না। ক্যাশিয়ারটি নিজের গলা নিচু করে বললেন, ওনার নাতনিটি, সে একদিন ওই ক্ষেতের মধ্যে খেলা করছিল এবং খেলতে খেলতে তার পা পড়ে যায় পশু শিকার করার একটা ফাঁদে। এর ফলে বাচ্চাটার পা আটকে যায়। নিজের হাত দিয়ে ফাঁদে পা আটকে যাওয়ার ব্যাপারটা লোকটা অঙ্গি ভঙ্গি করে দেখালো। যতক্ষণে ওরা তাকে খুঁজে পায়, ততক্ষণে মেয়েটা রক্তক্ষরণের ফলে মারা গিয়েছে। জেলডা অবাক চোখে শুধু তাকিয়ে রইল। লোকটা আবার কথা বলার আগে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। দেখে ভালো লাগছে অনেকদিন পর ডোনাল্ড আবার কারো সঙ্গ পেয়েছে। একা একা থাকাটা সত্যি খুবই কঠিন। সঙ্গে ছিল শুধু ওই পুরনো পুতুলগুলো। জেলডা ফিরে এসেছে তার গাড়িতে। শপিংয়ের জিনিসপত্র সব পিছনে ফেলে দ্রুত বেগে গাড়ি চালাচ্ছে সে। জন্তুটাকে ধরার জন্য তাকে এখন আর কোনো ফাঁদ পাততে হবে না, কারণ এখন সে জানে ওটা কে বা ওটা কি। ওর বিশ্বাসও হচ্ছে না এই বিষয়টা সে আগে ধরতে পারেনি। উত্তরটা সবসময় তার ঠিক চোখের সামনেই ছিল। যদি অ্যাটিকাস জেগে থাকতো, তাহলে হয়তো সে কিছু দেখতে পেত, কিংবা হয়তো দেখতে পেয়েছে। সে বলেছিল পুতুল, কিন্তু জেলডা তখন তার মানে বুঝতে পারেনি। কিন্তু তারপর অ্যাটিকাসের খুব ক্লান্তি হচ্ছিল, কিংবা শরীর খারাপ লাগছিল নাকি। ও শিট! ওয়াশিংটন রক্তের সাহায্যে ক্ষমতা অর্জন করতে চায়। সেই কারণেই ভদ্রলোক ওইভাবে অ্যাটিকাসের দিকে তাকিয়েছিল, কারণ তার মারা যাওয়া নাতনি পশু পাখি খেয়ে বেশি দিন বাঁচতে পারবে না। তার প্রয়োজন শক্তিশালী একজনকে, ঠিক অ্যাটিকাসের মতো। গাড়ির গতি বাড়িয়ে দিল জেলডা।
ওর মাথায় এখন একটাই চিন্তা, বেশি দেরি হয়ে গেল না তো? অ্যাটিকাস, দরজা দিয়ে ঢুকতেই প্রায় আর্তনাদের মতো ডাক দিল জেলডা। সে দৌড়ে উঠে চলল সিঁড়ি দিয়ে এবং সোজা গিয়ে পৌঁছালো বেডরুমের দরজার কাছে, কিন্তু দরজা লক করা। সে এবার মনোসংযোগ করে নিজের হাতের জোর বাড়ালো এবং ধাক্কা দিল দরজায়। এইবার খুলে গেল সেটা। ভিতরে প্রবেশ করতে সে দেখতে পেল অ্যাটিকাসের পাশে শুইয়ে রাখা আছে বাচ্চা মেয়েটা এবং পুতুলটাকে। অ্যাটিকাসকে দেখে মনে হচ্ছে সে যেন ঘুমাচ্ছে, কিন্তু এই ঘুম সাধারণ নয়, নিস্তেজ লাগছে ওকে। দৃশ্যটা দেখা মাত্র জেলটা বুঝে গেল যদি সে তৎক্ষণাৎ কিছু না করে তাহলে ছেলেটা হয়তো আর কখনো চোখ খুলবে না। বাচ্চা মেয়েটা এবার চোখ খুলে তাকালো। তার চোখ ভারী হয়ে রয়েছে, তার মুখের কাছটায় রক্ত লেগে রয়েছে। অ্যাটিকাসের ঘাড় থেকে রক্ত শুষে খেয়েছে সে। ওর পায়ের দিকে নজর যেতে দেখল মেয়েটার একটা পা হাঁটু থেকে বাদ গিয়েছে। খিদে পেয়েছে। ফিসফিস করলো মেয়েটা। জেলটা খানিক নড়ে চড়ে ওঠে। সে ঠিক জানেও না কি করবে। সে কি মেয়েটাকে ধরে ছাড়িয়ে আনবে তার ভাইয়ের কাছ থেকে, নাকি সে মেয়েটাকে নিজের রক্ত খেতে দেবার অনুমতি দেবে? কিন্তু কিছু সিদ্ধান্ত নেবার আগেই প্রচণ্ড ব্যথায় কেঁপে উঠল তার শরীর। ভড়কে গেল তার পা। যন্ত্রণায় মুখ দিয়ে আর্তনাদ বেরিয়ে এলো তার। তড়িঘড়ি সে চেষ্টা করল হাতের কাছে যা পাবে সেটা দিয়ে নিজেকে রক্ষা করার, কিন্তু পারল না। শরীর নাড়াতে গিয়ে সে বুঝতে পারল কিছু একটা তার শরীরে ফুটে রয়েছে। আর তারপর জিনিসটা চোখে পড়ল। তার হাতের মতো চওড়া একটা কাঠের টুকরো বিঁধে রয়েছে তার পিঠে। আমি আমার নাতনিকে আর হারাবো না। জেলটা তার দিকে ফিরতে ওয়াশিংটন হাত দিয়ে উঠল। তাকে এখন আর আগের মতো শান্ত দেখাচ্ছে না। আমার ভাই কোনো খেলনা নয়। দাঁত কামড়ে জবাব দেয় জেলডা। কিন্তু ডোনাল্ড তখন মন দিয়ে দেখছে বাচ্চা মেয়েটাকে। তোমাদের পরিবারে সেই পুরনো জাদু রয়েছে। ফিসফিস করল সে। এই একমাত্র জিনিস যেটা আমার নাতনিকে ফিরিয়ে আনতে পারবে। এই জাদু কাজ করে অন্যভাবে। ডোনাল্ড তাকালো জেলডার দিকে। তোমার ঠাকুমার তোমাদের বলে রাখা উচিত ছিল যে জাদু দু রকমের হয়, ভালো এবং খারাপ। মুখ দিয়ে রক্তের থুতু বের করে জেলডা। ওর মধ্যে থেকে বেরোতে শুরু করলো শক্তির আভা, অনেকটা অ্যাটিকাসের মতোই, তবে অন্য উদ্দেশ্যে। ধীরে ধীরে বেড়ে চলল সে শক্তির রেঞ্জ। খিদে জাগছে ওর মধ্যে, পিঠে ডানা গজাচ্ছে, নখগুলো হয়ে উঠছে ধারালো। নিজের পিঠ থেকে কাঠের টুকরোটা বের করতে করতে চেঁচিয়ে ওঠে জেলডা। যন্ত্রণা ছিল মারাত্মক, কিন্তু এর ফলে তার মাথা এখন পরিষ্কার। ঘটনা দেখে ওয়াশিংটনও চেঁচিয়ে ওঠে এবং তেড়ে আসে ওকে মারতে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে, কারণ জেলডা খিদে পেয়েছে খুব। বৃষ্টি থেমে গিয়েছে। অ্যাটিকাস যখন সিঁড়ি দিয়ে নিচে নামছিল তখন একটা ঠান্ডা বাতাস এসে প্রবেশ করে ঘরের জানলাগুলো দিয়ে। তার কাঁধে ঝোলানো রয়েছে হেডফোন এবং ঘাড়ে ব্যান্ডেজ লাগানো। তাকে রুগ্ন এবং ফ্যাকাশে দেখাচ্ছে। যাওয়ার জন্য তৈরি তো? জিজ্ঞেস করলো জেলডা। একদম তৈরি। জেলডার ফোনের দিকে তাকিয়ে বলল সে। কার সাথে কথা বলছিস? পেয়ার লাইন, এখন হোল্ডে আছি। জেলডার পাশে দাঁড়িয়ে থাকা বাচ্চা মেয়েটার দিকে তাকালো অ্যাটিকাস। মেয়েটা এখন তার পুতুলটা নিয়ে খেলা করছে। ওকে আমি এখানে রেখে যেতে পারবো না, বলল জেলডা। রক্ত লেগে থাকা এনভেলপটা ধরে রয়েছে সে। সেখানে খুব বেশি টাকা নেই, কিন্তু ওর বিশ্বাস এতে করে ইকোনমি ক্লাসের আরও একটা টিকিট কিনে নেওয়া যাবে। আর ওকে আমি বলে দিয়েছি বাড়ি পৌঁছানোর আগে অবধি আর কোনো খাওয়া দাওয়া নয়। বাড়ি ফিরে আমি ওকে শেখাবো কি করে শিকার করতে হয়। অ্যাটিকাস তার কানে হেডফোনটা লাগাতে লাগাতে বলল, আমি গাড়িতে অপেক্ষা করছি। জেলডা জানে তার ভাই এতে খুশি নয়, কিন্তু অ্যাটিকাস এর কোনো প্রতিবাদও করেনি, কারণ সে ভালো মতোই জানে দানব শিকারী হতে গেলে নিজেকেই দানব হতে হয়।